প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। ইতিমধ্যেই তোমরা তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম কমপ্লিট করেছো। রেজাল্টও পেয়ে গেছো নিশ্চয়ই। আশা করছি সবাই ভালো রেজাল্টই করেছো। আজকে আমি তোমাদের সাথে 6th চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ, রুরাল অ্যান্ড আরবান সোসাইটি অফ বাংলাদেশ, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখান থেকে আমরা যা শিখব, বাংলাদেশের গ্রামীণ ও নগর সমাজের ধারণা ও প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে। দুটো সমাজের মধ্যে তুলনা করতে পারবে। নগর ও গ্রাম সমাজের স্তরবিন্যাস এর ধারা এবং প্রকৃতি সম্পর্কে জানতে পারবে। গ্রাম ও নগর সমাজের ক্ষমতা কাঠামো সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, এবার চলে আসো, আমরা গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য। গ্রামীণ সমাজ বলতে আসলে আমরা কি বুঝি? গ্রামীণ সমাজ বলতে মূলত কৃষিকাজ ও কৃষক সমাজ নিয়ে গঠিত জনপদকে বোঝায়। অর্থাৎ নগর সমাজের বিপরীতে যে সমাজ, যেখানে কৃষি নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, সেটাকেই বলা হচ্ছে গ্রামীণ সমাজ। ল্যান্ডিস এর মতে, পরিসংখ্যানের প্রয়োজনে ভিন্ন কিছু না থাকলে 2500 এর কম সংখ্যক লোকের বসতি এলাকাকে গ্রাম বা পল্লী বলা হয়। গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য। নাম্বার 1, কৃষি নির্ভর পেশার প্রাধান্য। 2, জনগোষ্ঠীর মধ্যে উচ্চ ঘনিষ্ঠতা ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। 3, সামাজিক সাদৃশ্য বিশিষ্ট আপেক্ষিক বিরল বসতি, উলম্ব সামাজিক গতিশীলতা, স্তরবিন্যাসের আধিক্য কম, কর্মীর কর্মস্থলের খুব কাছেই থাকে তার বাসস্থান, সদস্যদের প্রতিবেশী সবাই একই পেশায় নিযুক্ত, জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে কম থাকে, সামাজিক গতিশীলতার হার কম থাকে, সামাজিক অসমতার মাত্রা কম এবং সামাজিক পরিবর্তনের গতি বা হার কম থাকে। নগর বলতে আমরা কি বুঝি? নগর বলতে এমন একটি সীমিত এলাকাকে বোঝায় যেখানে উল্লেখযোগ্য জনগোষ্ঠী মোটামুটি স্থায়ীভাবে বসবাস করে এবং কৃষিকাজ ব্যতীত অন্যান্য পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। শহর হচ্ছে গতিময় ও নিত্য পরিবর্তনশীল বিকাশমুখী জীবনযাত্রার মূর্ত প্রতীক। শহুরে জীবন। শহর হলো ম্যাক্স ওয়েবারের মতো আয়তনের দিক থেকে বৃহৎ একটা স্থানকে নগর বলা যায়, যার নিজস্ব কৃষি উৎপাদন নেই, নিজে শিল্পপণ্য দ্বারা বা ট্যাক্সের মাধ্যমে আমদানি মূল্য পরিশোধ করতে পারে। ম্যাক্স ওয়েবার নগর সমাজের বৈশিষ্ট্যের ভিত্তিতে নগর সমাজের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। 1, শহর অপেক্ষাকৃত কাছাকাছি বসবাসের স্থান। 2, শহর অপেক্ষাকৃত বড়। 3, শহরের মধ্যে বাজার বিদ্যমান। 4, শহরে আংশিক রাজনৈতিক স্বায়ত্তশাসন বিদ্যমান। ইসি হায়াস শহুরে জীবনের প্রকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট কিছু মতামত দিয়েছেন, যেমন শ্রমশিল্পের আবাসভূমি হচ্ছে শহর, শহর জীবন গৃহস্থালির পরিপন্থী, শহর বা নাগরিক সমাজে যান্ত্রিকতার প্রভাব বেশি, নগরবাসীরা প্রতি মুহূর্তে পরিবর্তনের স্রোতের ভেতর জীবন যাপন করে, নাগরিক জীবন
অনেক বেশি বৈচিত্র্যে পরিপূর্ণ। এখানে বিভিন্ন রকম মানুষের সমন্বয় ঘটেছে, বিভিন্ন রকম পেশার সমন্বয় ঘটেছে। নাগরিক জীবনে সবাই নামগোত্রহীন। নাগরিক মানুষের দৈনন্দিন জীবন সামগ্রিক অর্থনীতির উপর নির্ভরশীল হয়ে পড়ে। এখানে উন্নত যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান। এখানে উচ্চশিক্ষা ও সুচিকিৎসার ভালো ব্যবস্থা রয়েছে। এবার আমরা দেখব গ্রাম ও নগর সমাজের তুলনামূলক চিত্র। প্রথমেই আসি, গ্রামীণ সমাজে জনসংখ্যার ঘনত্ব কম, নগর সমাজে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। গ্রামীণ সমাজে মানুষের সাথে মানুষের খুবই আন্তরিকতাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যেটা আসলে আমরা নাগরিক সমাজে দেখতে পাই না। গ্রামীণ সমাজের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি। গ্রামীণ সমাজের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি, আর শহুরে সমাজের অর্থনীতি হচ্ছে অকৃষিভিত্তিক অর্থনীতি, শিল্প নির্ভর অর্থনীতি বলা যায়। গ্রামীণ সমাজে আবহাওয়া এবং ঋতু খুবই বৈচিত্র্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু শহুরে সমাজে আসলে সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়। গ্রামীণ সমাজে প্রাকৃতিক পরিবেশ, মুক্ত আকাশ, আলো বাতাস রয়েছে, যেটা শহরে আসলে আমরা দেখতে পাই না। এখানে বায়ুটা হচ্ছে বদ্ধ বায়ু, বাতাসে সীসার পরিমাণটা অনেক বেশি থাকে, কিন্তু গ্রামীণ সমাজের যে প্রকৃতি সেটা আসলে একেবারেই একটা ন্যাচারাল প্রকৃতি। কাজের পরিবেশ, গ্রামীণ সমাজ মূলত কৃষিভিত্তিক, আর শহুরে মানুষ সাধারণত শিল্পমুখী। শহরের কাজের ধরনটা হচ্ছে সাধারণত শিল্পমুখী। গ্রামীণ সমাজে সংঘ বা সম্প্রদায়ের আকৃতি খুবই ছোট, নাগরিক সমাজে সেটা মিডিয়াম থেকে বড় আকৃতির হয়ে থাকে। গ্রামীণ সমাজে বাসা ও কর্মস্থল খুবই কাছাকাছি, আর নাগরিক সমাজে কাছাকাছি এবং আলাদা। গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাস খুবই অল্প, আর নাগরিক সমাজে সামাজিক স্তরবিন্যাস অনেক বেশি চোখে পড়ে। গ্রামীণ সমাজে সামাজিক প্রতিষ্ঠান আকারে ছোট এবং সরল, আর শহুরে সমাজে সামাজিক প্রতিষ্ঠান বড় ও অপেক্ষাকৃত জটিল। গ্রামীণ সমাজে সামাজিক যোগাযোগ সামান্য ও ব্যক্তিগত, আর শহুরে সমাজে অসংখ্য এবং বেশি ব্যক্তিগত সামাজিক যোগাযোগ। গ্রামীণ সমাজে সামাজিক গতিশীলতাটা অনেক কম, নেই বললেই চলে। শহুরে সমাজে সামাজিক গতিশীলতা অনেক বেশি। গ্রামীণ সমাজের অর্থনীতি মূলত কৃষি নির্ভর অর্থনীতি, শহুরে সমাজের অর্থনীতি মূলত শিল্প নির্ভর অর্থনীতি। গ্রামীণ সমাজে সাধারণত জনসংখ্যা 2500 এর নিচে থাকে, আর নাগরিক সমাজে সাধারণত জনসংখ্যা 2500 এর উপরে থাকে। গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাস। প্রথমে বলি, সামাজিক স্তরবিন্যাস বলতে আমরা বুঝি সমাজের মানুষের মধ্যে যে উঁচু নিচু বিভাজনটা, তাকেই সামাজিক স্তরবিন্যাস বলে। সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে, শিক্ষাগত ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে, অর্থাৎ এসব ক্ষেত্রে সমাজের মানুষের মধ্যে যেই অসমতা আছে তাকে বলা হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে ভূমি মালিকানা, শিক্ষা, ক্ষমতা, কর্তৃত্ব, বংশমর্যাদা ইত্যাদি গুরুত্বপূর্ণ। গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের মূল ভিত্তি হচ্ছে ভূমি। ভূমি সেখানে প্রধান অর্থনৈতিক সম্পদ। ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজে যেসব শ্রেণীগুলো পাই আমরা, ধনী কৃষক, প্রান্তিক কৃষক, বর্গা চাষি এবং ভূমিহীন কৃষক। ধনী কৃষক কারা? গ্রাম সমাজে যারা অধিক জমির মালিক, তারা ভূমির উপর নির্ভর করে যথেষ্ট সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে। এদের অনেকেই আবার অন্যদেরকে ভাগে জমি চাষ করতে দেয়। গ্রামের অনেক ধনী কৃষক আবার মহাজনী কারবার অর্থাৎ ঋণ প্রদান বা বন্ধকি কারবারের সাথে জড়িত।
প্রান্তিক কৃষক, মার্জিনাল ফার্মার, যেসব কৃষক নিজে জমিতে চাষবাস করে, কোনো রকমে নিজেদের ভরণ পোষণ করে, তারাই হচ্ছে প্রান্তিক কৃষক। তারা নিজেদের জমিতে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের অবস্থা উন্নতি করার চেষ্টা চালায়। আচ্ছা, বর্গা চাষি হচ্ছে সামান্য পরিমাণ ভূমির মালিক। এর সাথে তারা ধনী কৃষকের জমি বর্গা নিয়ে চাষ করে। কৃষি নির্ভর গ্রামীণ বাংলাদেশে বর্গাদার ও বর্গা চাষিদের মধ্যে একটি অলিখিত চুক্তি থাকে, যার মাধ্যমে অঞ্চল ভেদে উৎপাদিত ফসলের অর্ধেক বা 2/3 ভাগাভাগি করে নেওয়া হয়। বর্গাদার তার ভূমিতে এবং বাড়ির অন্যান্য কাজে অনেক সময় বর্গা চাষিকে দিয়ে বেগার খাটিয়ে নেয়। ভূমিহীন কৃষক আর্থিক অভাব অনটনের কারণে ভূমির মালিকানা হারিয়ে ভূমিহীনে পরিণত হয়েছে এমন অনেক কৃষকই গ্রামাঞ্চলে দেখতে পাওয়া যায়। এরা ধনী বা প্রান্তিক কৃষকদের জমিতে মজুরির বিনিময়ে কাজ করে। এছাড়া চাষাবাদের সময়ের বাইরে অনেকে ছোটোখাটো কলকারখানায়, কেউ বা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতেও কাজ করে থাকে। শিক্ষা, গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে সব সমাজেই শিক্ষার বিশেষ গুরুত্ব রয়েছে। বাংলাদেশের গ্রাম সমাজও তার ব্যতিক্রম নয়। একসময় গ্রামের ধনী কৃষক পরিবারের সন্তানদেরকেই লেখাপড়া করতে দেখা যেত। বর্তমানে সচেতনতা বৃদ্ধির কারণে তাদের পাশাপাশি প্রান্তিক কৃষকদের সন্তানদেরও শিক্ষা গ্রহণ করতে দেখা যায়। অনেক ক্ষেত্রে ভূমিহীনরাও তাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করানোর প্রচেষ্টা চালাচ্ছে। ক্ষমতা ও কর্তৃত্ব, পাওয়ার অ্যান্ড অথরিটি, সাধারণত অপরের আচরণকে প্রভাবিত করার সামর্থ্যকেই বলা হয় ক্ষমতা। আর বৈধ ক্ষমতাটাই হচ্ছে কর্তৃত্ব, অর্থাৎ ক্ষমতার সাথে যখন বৈধতা যোগ হয় তখন সেটাই হচ্ছে কর্তৃত্ব। ক্ষমতা ও কর্তৃত্ব গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের অন্যতম প্রধান ভিত্তি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, স্থানীয় সরকার ব্যবস্থার প্রথম ধাপ হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা গ্রামীণ সমাজে ক্ষমতার সর্বোচ্চ শিখরে অবস্থান করেন। এদের বেশিরভাগই ধনী লোক, প্রভাবশালী পরিবার থেকে আগত। অনেক সময় বংশ পরম্পরায়ও এসব পদ লাভ করতে দেখা যায়। মাতব্বর, অনেক ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের গ্রামের মোড়লের ভূমিকা পালন করতে দেখা যায়, তবে এদের বাইরেও গ্রামীণ মোড়ল বা মাতব্বর দেখতে পাওয়া যায়। গ্রামের নানা সামাজিক সমস্যা মেটানোর লক্ষ্যে এরা সালিশ আহ্বান ও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বংশমর্যাদা, গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের ক্ষেত্রে পূর্বে বংশমর্যাদার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ থাকলেও বর্তমানে শিক্ষার প্রসারের ফলে বংশমর্যাদার গুরুত্ব অনেকটাই কমে এসেছে। যদিও কোনো কোনো এলাকায় সৈয়দ, শেখ, চৌধুরী, তালুকদার ইত্যাদি বংশের লোকেরা সমাজের উচ্চ মর্যাদা ভোগ করেন, তবে তা সবখানে একই রকম নয়। সাধারণত এ ধরনের বংশের লোকজন ছেলে মেয়ের বিবাহের সময় সমমর্যাদার বংশের পাত্রপাত্রীর সন্ধান করেন। হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ ও কায়স্থদের মর্যাদা বৈশ্য ও শূদ্রদের চেয়ে অনেক বেশি। হিন্দু ধর্মের জাতিভেদ প্রথা তাদের বংশমর্যাদাকে আজও ধরে রেখেছে। পক্ষান্তরে মুসলিম সমাজে শিক্ষা ও অর্থের কাছে বংশমর্যাদার গুরুত্ব অনেকখানি কমে এসেছে বলে মনে করা হয়। নেতৃস্থানীয় ব্যক্তি, প্রায় সাধারণত পাড়ার নেতৃস্থানীয় ব্যক্তিরা গ্রামের দল বা গোষ্ঠীর নেতৃত্ব দেন। এরা নিজেরা মাতব্বর নন, কিন্তু মোড়ল বা মাতব্বরদের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হন। এবার আসো আমরা আলোচনা করব শহুরে সমাজের সামাজিক স্তরবিন্যাস নিয়ে। শহুরে সমাজের সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে তিনটা ধরনের কথা বলা হয়: পেশাগত বিভিন্নতা, জাতিগত বিভিন্নতা এবং জীবনযাত্রার ধরন বা পারিবারিক বিভিন্নতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করা হয়। বাংলাদেশের নগর সমাজে সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে সম্পত্তি, জেন্ডার, পেশা, মর্যাদা, ক্ষমতা, শিক্ষা ইত্যাদি নির্ধারকগুলো বেশ গুরুত্বপূর্ণ। সম্পত্তি বা প্রপার্টি, সম্পত্তি নাগরিক সমাজের স্তরবিন্যাসের ক্ষেত্রে একটি মুখ্য উপাদান।
সম্পত্তির পরিমাণ তথা আয় ভেদে বাংলাদেশের নগরসমূহে 5টি শ্রেণী লক্ষ্য করা যায়। উচ্চবিত্ত, যাদেরকে আমরা আমলা, শিল্পপতি ও নানা ধরনের বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকেই বুঝিয়ে থাকি উচ্চবিত্ত বলতে। উচ্চ মধ্যবিত্ত হচ্ছেন তারা যারা অধিক উপার্জনকারী পেশাজীবীগণ, যেমন বিশেষজ্ঞ ডাক্তার বা প্রকৌশলী, আইন ফার্মের মালিক, স্থাপত্য ফার্মের মালিক, বহুজাতিক কোম্পানিতে উচ্চ পদে কর্মরত কর্মকর্তা, মাঝারি পুঁজির ব্যবসায়ী ইত্যাদি। মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে এরা সমাজের এক বড় অংশ। বিশেষ করে শহরাঞ্চলে মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে সীমিত আয়ের শিক্ষিত চাকুরিজীবী শ্রেণী, যেমন সাধারণ ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, বিশ্ববিদ্যালয় বা কলেজ শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর লোকজন। নিম্ন মধ্যবিত্ত, সাম্প্রতিককালে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তদের এক বিরাট অংশ নিম্ন শ্রেণীতে পর্যবেসিত হচ্ছে। এদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই এখন সদুপায়ে অর্জিত অর্থের উপর নির্ভর করে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে। নিম্ন মধ্যবিত্ত বলতে স্বল্প আয়ের চাকুরিজীবী, কেরানি, গাড়ি চালক কিংবা ছোটোখাটো ব্যবসায়ীদেরকে বুঝে থাকি। নিম্নবিত্ত শ্রেণী বলতে সাধারণত শ্রমজীবী, যেমন শ্রমিক, মজুর, রিক্সা চালক বা ভ্যান চালক, ট্যাক্সি চালক, দারোয়ান, পিয়ন ইত্যাদি শ্রেণীকে বুঝিয়ে থাকি। পেশা, শহুরে জীবনে পেশা সামাজিক স্তরায়নের অন্যতম প্রধান নির্ধারক। ব্যক্তির ক্ষমতা ও মর্যাদা তৈরির ক্ষেত্রে এটি একটি বড় নির্ধারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজে বড় ধরনের পেশায় রত ব্যক্তির অধিক মর্যাদা দেওয়া হয়। বাংলাদেশের নগর সমাজে স্থায়নের ক্ষেত্রে পেশার অনেক গুরুত্ব রয়েছে। নগর সমাজের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো অকৃষিভিত্তিক পেশা। এদেশের সমাজে উচ্চ মর্যাদা অর্জনকারী পেশাসমূহ হচ্ছে ডক্টর, ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, সরকারি আমলা, বিভিন্ন সরকারি কর্মকর্তা, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এদেশের সমাজে সাধারণত ব্যবসায়ীদের তুলনায় চাকরিজীবীদের মর্যাদা বেশি দেওয়া হয় বলে ধরে নেওয়া হয়। হচ্ছে নিম্ন আয়ের চাকরিজীবী। ক্ষমতা ও মর্যাদা, পাওয়ার অ্যান্ড স্টেটাস। ম্যাক্স ওয়েবারের মতে ক্ষমতার উৎস হচ্ছে ত্রিমাত্রিক: অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক। নগর সমাজে ক্ষমতার ভিত্তিতে সাধারণত 3 ধরনের স্তর লক্ষ্য করা যায়। শাসক এলিট হচ্ছেন তারাই যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত আছেন। অশাসক এলিট বলতে বোঝায় যারা সমাজের শীর্ষে অবস্থান করে কিন্তু শাসন ক্ষমতায় থাকে না। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেশার গ্রুপ, সমাজে বিভিন্ন রকম দল থাকে যারা রাজনৈতিক দল নয় কিন্তু দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করতে নানা মতামত ব্যক্ত করে। এরা নগর সমাজের ক্ষমতা কাঠামো বিন্যাস তথা নেতৃত্বের গতি প্রকৃতি নির্ধারণে চাপ সৃষ্টি করতে সক্ষম হয়। শিক্ষার তারতম্যের কারণেই নগর সমাজে নানা পেশাজীবী শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। এদেশের নগর সমাজে তথ্য প্রযুক্তির নানা ক্ষেত্রে দেশি বিদেশি ডিগ্রি প্রাপ্তদের মর্যাদা তুলনামূলকভাবে বেশি। এরপরই দেশের নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভকারীদের অবস্থান। অতঃপর অল্প শিক্ষিত চাকুরিজীবী শ্রেণী যারা অশিক্ষিত শ্রেণীর তুলনায় সমাজে বেশি মর্যাদা ভোগ করে থাকে। বাসস্থান, নগর সমাজে অনেক উন্নত আধুনিক স্থাপনা লক্ষ্য করা যায়। এ সমস্ত আবাসনের অবস্থান ও এলাকাভেদে সামাজিক স্তরবিন্যাস চোখে পড়ে, যেমন ঢাকার গুলশান, ধানমন্ডি, উত্তরা ইত্যাদি এলাকার অধিবাসীদের অধিক মর্যাদা সম্পন্ন বলে মনে করা হয়। তেমনি দেশের অন্যান্য নগরসমূহের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সমিতির সদস্যপদ, নগর জীবনে অনেক সভা, সমিতি ও সংঘ গড়ে ওঠে। নগর জীবনে অনেক শিক্ষিত শ্রেণী বিভিন্ন সংঘ বা সভা সমিতির সদস্য হয়ে থাকে। সমিতি বা সংঘের সদস্যপদের মাধ্যমে জীবনে সামাজিক স্তরবিন্যাস দেখা যায়, যেমন যেসব ব্যক্তি যত বেশি সংঘ বা সমিতির সদস্য তাদেরকে সমাজে অধিক মর্যাদা সম্পন্ন মনে করা হয়। আবার খ্যাতিসম্পন্ন সংঘ বা সমিতির সদস্যরা কম পরিচিত সংঘের সদস্যদের তুলনায় বেশি মর্যাদা ভোগ করে থাকেন। এবার আসো বাংলাদেশের গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো। গ্রামীণ ক্ষমতা কাঠামো বলতে আমরা কি বুঝি? গ্রামীণ সমাজ কাঠামো বলতে আমরা গ্রামীণ ভূমিভিত্তিক উৎপাদন ব্যবস্থা এবং তার উপর নির্ভর করে গড়ে ওঠা বিভিন্ন সামাজিক সম্পর্ক এবং সংগঠনের সমন্বিত রূপকে বুঝে থাকি। গ্রামীণ ক্ষমতা কাঠামোতে দুটো দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ, কার্ল মার্ক্সের এবং
ম্যাক্স ওয়েবারের। কার্ল মার্ক্সের সূত্রসমূহ বিশ্লেষণ করলে দেখা যায় শ্রেণীসমূহের অবস্থান, পারস্পরিক সম্পর্ক, সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন শ্রেণীসমূহের ভূমিকা ইত্যাদির পরিপ্রেক্ষিতে গ্রামীণ সমাজের শ্রেণী যে কাঠামোর মধ্য দিয়ে বিকশিত হয় তাকে গ্রামীণ ক্ষমতা কাঠামো বলা হয়। গবেষকরা বিশ্লেষণের সুবিধার জন্য গ্রামীণ ক্ষমতা কাঠামোকে যে চলকগুলো আছে 6টি স্বাধীন চলক এবং 13টি নির্ভরশীল চলক হিসেবে চিহ্নিত করেছেন। 6টি স্বাধীন চলক হচ্ছে ভূমি, অর্থনৈতিক ক্ষমতা, সামাজিক নেতৃত্ব, বংশমর্যাদা, জ্ঞাতিগোষ্ঠীর নেতৃত্ব, ব্যক্তিগত গুণাবলী। ভূমি গ্রামীণ ক্ষমতা কাঠামোর একটি স্বাধীন উপাদান। ভূমি মালিকানা এটা সব গবেষকদের কাছেই প্রাধান্য পেয়েছে। বৃহৎ ভূমি মালিকানা মানে বর্গাচাষী ও দিনমজুরের একটি বৃহৎ অংশের উপর নিয়ন্ত্রণ। ভূমি একটি পরিবারের সামাজিক অবস্থান নিশ্চিত করে। যে পরিবারে প্রচুর জমি আছে সে পরিবারের সন্তানেরা উচ্চশিক্ষার জন্য শহরে আসতে পারে এবং উঁচু সামাজিক অবস্থান সম্পন্ন পরিবারের সাথে বৈবাহিক সম্পর্কেও স্থাপন করতে পারে, যা তাদের পরিবারের সামাজিক অবস্থাকেও উন্নত করে। অর্থনৈতিক ক্ষমতা কৃষি ও অকৃষি উপাদানের সমন্বয়ে যে অর্থনৈতিক শক্তি গড়ে ওঠে তার সমন্বয়ে ক্ষমতা একটি প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়। গ্রামীণ ক্ষমতাবানদের বেশিরভাগেরই প্রধান পেশা হচ্ছে কৃষি। ব্যাপক অর্থনৈতিক ক্ষমতা থাকলে একটি গ্রামীণ পরিবার নিজেদের কাজে অধিক সংখ্যক লোককে খাটাতে পারে, এমনকি সন্তানদেরকেও শিক্ষিত করে তুলতে পারে। সামাজিক নেতৃত্ব সমাজ হলো একটি সনাতন গ্রামীণ প্রতিষ্ঠান যার নেতৃত্বে থাকে গ্রামের প্রভাবশালী ব্যক্তিবর্গ। অধিকাংশ ক্ষেত্রেই তারা অধিক জমির মালিক। এই নেতৃত্ব তারা অনেকটা উত্তরাধিকার সূত্রে ভোগ করে থাকে। বস্তুত সমাজ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে। বংশমর্যাদা গ্রামীণ ক্ষমতা বা লিনিয়েজ স্ট্যাটাস গ্রামীণ ক্ষমতা কাঠামোতে একটি বড় অংশের নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। গ্রামীণ সমাজে যাদের বংশের সকলেই শিক্ষিত এবং ভালো ভালো আত্মীয় স্বজন আছে তারা ক্ষমতাবান। একটি বড় বংশের নেতৃত্ব মানে ব্যাপক জনসমষ্টির উপর নিয়ন্ত্রণ। এটি অনেকগুলো গোষ্ঠীর সাথে সংযোগ স্থাপনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি গ্রামীণ ক্ষমতার একটি সনাতন উৎস। জ্ঞাতিগোষ্ঠীর নেতৃত্ব গ্রামীণ ক্ষমতা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর প্রধান ভিত্তি হলো বৈবাহিক সংযোগ। বিভিন্ন জ্ঞাতিগোষ্ঠীর সমর্থন নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ব্যক্তিগত গুণাবলী অভিন্ন শ্রেণীগত পটভূমি সত্ত্বেও বক্তৃতা করা, সাংগঠনিক দক্ষতা, জনমত সংগঠিত করা, বিশ্বাসযোগ্যতা অর্জন ও সাধারণ বিষয়ে জনগণকে সংগঠিত করার সামর্থ্য সম্পন্ন ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এটি ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। রাষ্ট্রের সাথে যোগসূত্র রাষ্ট্র এখন গ্রামীণ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্র মূলত গ্রামীণ এলাকায় তার সমর্থনের ভিত্তি স্থাপন করেছে ধনী কৃষকদের মধ্যে। ক্ষমতার এই উৎসটি ভূমি মালিকানা, অর্থনৈতিক শক্তি, শিক্ষা, মধ্যস্থতা এবং রাজনীতির উপর নির্ভরশীল। ইউনিয়ন পরিষদের নেতৃত্ব ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় পর্যায়ে রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান। গ্রামীণ এলাকায় বর্ধিত সম্পদের প্রভাবে ক্ষমতার উপাদান হিসেবে ইউনিয়ন পরিষদের গুরুত্ব রয়েছে। রাজনৈতিক ক্ষমতাসীন দলের সাথে যোগসূত্র গ্রামীণ সমাজে প্রভাবশালী হবার জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। শহরের সাথে যোগসূত্রকে গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম উপাদান হিসেবে বিবেচনা করা হয়। শিক্ষা গ্রামীণ ক্ষমতা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ শিক্ষা সমাজে মানুষের মর্যাদা বৃদ্ধি করে। ইদানিং অনেক আধুনিক শিক্ষিত সচেতন যুবকেরা গ্রামীণ নেতৃত্বে এগিয়ে এসেছে। কর্মসংস্থান পরিষদগুলোর নেতৃত্ব লিডারশিপ অফ ওয়ার্কিং কমিটি। গ্রামীণ কর্মসংস্থান পরিষদগুলোর জন্য ইউনিয়ন পরিষদ নেতৃত্বের বাইরে গিয়েও কিছু প্রভাবশালী ব্যক্তিকে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য নির্বাচন করা হয়। 80-র দশকে অনেক গবেষণায় একে গ্রামীণ ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে। আধুনিক প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ সাম্প্রতিক সময়ে গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম উপাদান হিসেবে আধুনিক প্রযুক্তির উপর নিয়ন্ত্রণকে বিবেচনা করা হয়। 80-র দশকে মাত্র 35% মানুষ ব্যবহার করত আধুনিক প্রযুক্তি, এখন এর সংখ্যা অনেক বেশি। বিশেষত কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, সেচ যন্ত্রাংশের ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। জনগণের সংগঠিত অংশের নেতৃত্ব
জ্ঞাতিগোষ্ঠী, বংশ অথবা একই পেশাভুক্ত ব্যক্তির সমন্বয়ে জনগণের মধ্যে একটি সংগঠিত দল থাকতে পারে। 80-র দশকের 43% গবেষণায় এটিকে ক্ষমতার একটি উৎস হিসেবে বিবেচনা করা হয়েছে। মহাজনী ব্যবস্থা। গ্রামীণ সমাজে মহাজনী ব্যবস্থা অপ্রাতিষ্ঠানিক ঋণ ক্ষমতা কাঠামোর একটি প্রাচীন প্রতিষ্ঠান। দেশে 60-এর দশকে 33%, 70-এর দশকে 13% এবং 80-র দশকে 4% গবেষণায় ক্ষমতার উৎসের এই চলকটির উল্লেখ করা হয়েছে। সমবায় সমিতিসমূহের নেতৃত্ব। গ্রামীণ সমবায় সমিতি বা সংঘসমূহের উপর ধনী ভূস্বামীদের নিয়ন্ত্রণ তাদের ক্ষমতার একটি অতিরিক্ত উপাদান হিসেবে কাজ করছে। ছোট ক্ষুদে কৃষকদের নামে থাকলেও সমবায়গুলো ব্যবস্থাপনার ক্ষমতাবানরা সিদ্ধান্ত গ্রহণকারীর ভূমিকা পালন করে থাকে। চাকুরি। গ্রামীণ সমাজের চাকুরি, বিশেষ করে সরকারি চাকুরি, ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এক গবেষণায় দেখা গেছে যে 80-র দশকে 30%-এরও বেশি চাকুরিকে ক্ষমতার একটি উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। জনগণের গোষ্ঠীবদ্ধতা। গোষ্ঠীবদ্ধতা গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম উপাদান হিসেবে বিবেচিত। 60-এর দশকের কোনো গবেষণাতে এই চলকটির উল্লেখ না থাকলেও 70 ও 80-র দশকে কমপক্ষে 13% গবেষণায় জনগণের গোষ্ঠীবদ্ধতাকে ক্ষমতার উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের গ্রামীণ সমাজে ক্ষমতা নেতৃত্ব বহুলাংশে ঐতিহ্য নির্ভর, জাতি সম্পর্কিত মর্যাদা গোষ্ঠী এবং ভূমি মালিকানার সাথে সম্পর্কযুক্ত। বাংলাদেশের শহুরে সমাজের ক্ষমতা কাঠামো। শহুরে সমাজ মূলত গ্রামীণ সমাজ থেকে ভিন্নতর। ম্যাকাইভার বলেন, শহরে জাগ্রত, জিজ্ঞাসু, কর্মচঞ্চল রাজনৈতিক গণতন্ত্রের তুলনায় তা ছিল মূল্যগতভাবে আলাদা। নগর জীবন গ্রামীণ জীবন অপেক্ষা অনেকটাই আনুষ্ঠানিক, ফলে নগরের ক্ষমতা কাঠামো অনেকখানি আধুনিক। নগরে সাধারণত বিভিন্ন রাজনৈতিক সংগঠন, দল বা প্রচুর অর্থ, ধনসম্পদ, শিল্প কারখানার মালিকরাই ক্ষমতার প্রধান উৎস। নগর সমাজের ক্ষমতার কতিপয় উৎসগুলো বা নির্ণায়কগুলো হচ্ছে অর্থনীতি। নগর সমাজে ভূমি ও বাড়িঘর অন্যতম মূল্যবান সম্পত্তি। ওইসব সম্পত্তি কিছু কিছু সামাজিক মালিকানায় থাকলেও অধিকাংশ সম্পত্তি হচ্ছে ব্যক্তিগত মালিকানায়, ফলে নগর সমাজে অসম বন্টন ব্যবস্থা রয়েছে। নগর মানে বিভিন্ন শিল্প কলকারখানার সমাহার। নগর জীবনে সম্পত্তি, শিল্প ও কলকারখানার মালিকগণ বিভিন্নভাবে সমাজে ক্ষমতা প্রদর্শন করে থাকেন। রাজনৈতিক দলের সদস্য। বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড প্রধানত নগর কেন্দ্রিক। গ্রামীণ জীবনের চেয়ে নগর জীবনের রাজনীতির চর্চা অধিক হয়ে থাকে, কারণ অধিকাংশ প্রভাবশালী নেতা শহরে বাস করে। নগর জীবনে ক্ষমতা চর্চার অন্যতম উৎস হল রাজনৈতিক দলের সদস্যপদ। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। নগর সমাজে বিভিন্ন ধরনের পেশা ও শ্রেণীর মানুষ থাকলেও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব সাধারণত ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করে। সমাজে প্রভাবশালী ব্যক্তি ও শ্রেণী সরকারের ক্ষমতাসীন দলের হলে এ ক্ষমতা আরও অনেক বেশি লক্ষণীয়। সিটি কর্পোরেশন বা পৌরসভার নিয়ন্ত্রক বা স্থানীয় সংস্থাগুলোর যে নেতৃত্ব আছে, যেমন স্থানীয় সরকার বলতে আমরা যেটাকে বুঝি, সিটি কর্পোরেশন বা পৌরসভা যেখানে মেম্বার আছেন, সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরগণ অনেক ক্ষমতা ভোগ করে থাকেন। তারা পৌরসভায় ক্ষমতা কাঠামোর শক্ত অবস্থানে থাকেন। বর্তমানে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হওয়ায় তাদের প্রভাব আরও অনেক বেশি লক্ষ্য করা যায়। নারী নেতৃত্ব, উইমেন লিডারশিপ। গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে নারীর ভূমিকা সাধারণত গৃহকর্মের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু শহরে সমাজে নারীর চিরাচরিত ভূমিকার পরিবর্তন ঘটেছে। তারা পুরুষের পাশাপাশি অফিস আদালত, কলকারখানা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কাজ করছে। এছাড়া শহরাঞ্চলের নারী নেতৃত্বের প্রভাব লক্ষণীয়। শহরের অনেক শিক্ষিত সচেতন নারীরা বিভিন্ন পেশা ও রাজনীতিতে এখন ইনভলভ হয়েছেন। শিক্ষা। নগর সমাজের মানুষের আধুনিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়, তাই শহুরে জীবনে শিক্ষিত শ্রেণীর আধিক্য বেশি। শিক্ষিত শ্রেণীরা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রতিষ্ঠিত হয়, তারা ক্ষমতার অধিকারী হয়ে থাকেন, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অংশগ্রহণ করে থাকেন। পেশা। নগরে বিভিন্ন প্রকার অফিস আদালত ও শিল্প কারখানায় সমাবেশস্থল, তাই বলা যায় নগর মানে বিভিন্ন পেশার মানুষের আধিক্য। নগর সমাজে উচ্চপদস্থ কর্মকর্তা বা আমলারা বিশেষ ক্ষমতারও অধিকারী, তারা সবসময় নগর সমাজের ক্ষমতা কাঠামোর কেন্দ্রে অবস্থান করেন। ধর্ম। নগর সমাজে ধর্মীয় প্রভাব কম মনে হলেও তারা আধুনিক ধর্মীয় শিক্ষায় বিশ্বাসী। নগরে ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠানে বৈচিত্র্য লক্ষ্য করা গেলেও সে সমাজে অনেকের মধ্যে ধর্ম নিরপেক্ষতা লক্ষ্য করা যায়।
তবে এর অর্থ এই নয় যে নগরে ধর্মীয় বিশ্বাস বা তার অনুষ্ঠান পালনে কমতি আছে। বড় বড় মসজিদ, মন্দির, গির্জা, আলোচনা সভা নগরেই বেশি অনুষ্ঠিত হয়। তাই এই সমস্ত প্রতিষ্ঠানের প্রধানরা নগর সমাজের ক্ষমতা কাঠামোর উৎস হিসেবে বিবেচিত হন। ক্ষমতা ও মর্যাদা। বিভিন্ন ধরনের পেশায় জড়িত থাকার ব্যবস্থা যেহেতু শহরে আছে, সেহেতু শহরের লোকদের মধ্যে এই বিভাজনটা বেশি। এখানে পেশা ও আয় দ্বারা ব্যক্তির ক্ষমতা ও মর্যাদা নির্ধারিত হয়। শহরে সমাজের সদস্যরা প্রায়ই সহজে এক মর্যাদা থেকে অন্য মর্যাদায় উপনীত হতে পারে। উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি সমাজে যথেষ্ট ক্ষমতার অধিকারী হিসেবে বিবেচিত হয়। বাড়ির কাজ। রসুলপুর গ্রামে করিম শেখ বিশাল ভূ সম্পত্তির মালিক। তিনি অনেক জমি বর্গা দেন, আবার কিছু জমি ক্ষেত মজুর দিয়ে চাষ করান। সচ্ছল ব্যক্তি করিম শেখের গ্রামে যথেষ্ট প্রভাব প্রতিপত্তি। ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় নেতা জামালের প্রভাব প্রতিপত্তিও কম নয়। করিম শেখকে কয়েকবার জমি সংক্রান্ত বিবাদ মীমাংসার জন্য জামালের নিকট যেতে হয়েছে। এদিকে গ্রামের উচ্চশিক্ষিত তরুণ সমাজকর্মী মাজেদ সম্প্রতি বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ক. গ্রামীণ জনগোষ্ঠীর প্রধান পেশা কোনটি? গ্রামীণ সমাজে সামাজিক গতিশীলতা তুলনামূলকভাবে কম কেন? গ. গ্রামীণ সমাজের ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাসে উদ্দীপকের করিম শেখের অবস্থান ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে রসুলপুর গ্রামের ক্ষমতা কাঠামোয় সনাতন উপাদানের গুরুত্ব হ্রাস পাচ্ছে। তোমার মতামত দাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 6th চ্যাপ্টার অর্থাৎ রুরাল অ্যান্ড আরবান সোসাইটি অফ বাংলাদেশের গ্রামীণ এবং নগর সমাজ ব্যবস্থা কীরূপ, আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করেছি। আশা করছি সবাই মন দিয়ে লেকচারটা শুনবে এবং প্রয়োজনে নোট ডাউন করবে। অবশ্যই বাড়ির কাজটুকু করবে, উদ্দীপকটা অবশ্যই চেষ্টা করবে। তোমরা এনসিটিভি কর্তৃক অনুমোদিত যে কোনো বই নিতে পারো, তবে একটু লেটেস্ট এডিশনটা দেখে নিবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।